পিয়ালি এবং স্বপ্না দুই বোন তাদের মা কবিতা এবং বাবা রহিমের সঙ্গে এক গ্রামে বাস করে। পিয়ালি ছিল খুবই জেদি প্রকৃতির মেয়ে, অন্যদিকে স্বপ্না ছিল খুবই শান্তশিষ্ট। আর সেই সাথে পিয়ালি ভীষণই চালাক চতুর হওয়ায় সে কলেজের এক অত্যন্ত বড়লোক ছেলেকে নিজের জালে ফাঁসিয়ে নেয় এবং তার সাথে সারাদিন ফোনে কথা বলে এবং চ্যাটিং করে। আর সময় সুযোগ পেলেই পিয়ালি সেই ছেলেটার সাথে ঘুরতেও যায়। কিন্তু এসব ব্যাপারে এখনো পর্যন্ত পিয়ালির বাবা মা কিছু জানে না। পিয়ালি, তোমার সঙ্গে একটা কথা আছে। আসলে তোমাকে একটা সারপ্রাইজ দিতে চাই, জানো তো? কি ব্যাপার, আজ আবার হঠাৎ করে সারপ্রাইজের কথা কেন? তুমি তো এতদিন পর্যন্ত আমাকে অনেক কিছুই সারপ্রাইজ দিয়েছো, কিন্তু তোমার হাতে তো কিছুই দেখতে পাচ্ছি না। তাহলে আবার কি দিতে চাইছো তুমি আমাকে? আরে কিছুই দিতে চাই না, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আসলে আমাদের মা বাবা আমাদের সম্পর্কের কথা জেনে গেছে, তাই আমি বাড়িতে বলে দিয়েছি আর আমাদের বিয়ের জন্য রাজি হয়ে গেছে। তাই আমি আজকে অনেক খুশি। কি সত্যি তোমার মা বাবা মেনে নিয়েছে? ঠিক আছে, এবার আমার বাবা মাকে মানানোর দায়িত্ব আমার। আমি আজকেই বাড়িতে গিয়ে বাবা মাকে আমাদের সম্পর্কের কথা বলে দেব, আর আমাদের বিয়ের জন্য ওদেরকে তো রাজি হতেই হবে। এভাবেই সেদিন পিয়ালি বাড়িতে এসে তার বাবা মাকে বলে, মা বাবা, আমি একটা ছেলেকে পছন্দ করি আর আমি তাকেই বিয়ে করতে চাই। ছেলেটার নাম রাজু, আর রাজু কিন্তু অনেক বড় লোক, তাই আমি ওকেই বিয়ে করব বলে ঠিক করেছি। এভাবে পিয়ালি রাজুকে বিয়ে করার জন্য জেদ করতে থাকে। তাই বাধ্য হয়ে পিয়ালির বাবা মা রাজুর সঙ্গে পিয়ালির বিয়ে দেয়। অন্যদিকে স্বপ্নার জন্য তার বাবা মা নিজেরা সম্বন্ধ দেখে, আর দেখতে দেখতে খুব তাড়াতাড়ি স্বপ্নার সঙ্গে সুজয়ের বিয়ে হয়ে যায়। সুজয় ছিল খুবই গরিব, সেই সামান্য দিনমজুরির কাজ করে সংসার চালায়। এভাবেই কয়েক মাস কাটে, আর রমজান মাস খুব কাছাকাছি চলে আসে। এমন সময় পিয়ালির শাশুড়ি মা পিয়ালির কাছে গিয়ে বলে, এ কি বৌমা, তোমার কি একটুও জ্ঞান বুদ্ধি বলতে কিছুই নেই? তুমি জানো না আমাদের রমজান মাস সামনেই চলে এসেছে? এখন আমাদের আগে থেকেই তৈরি হতে হবে, বাড়িটাও তো পরিষ্কার করতে হবে। তুমি এভাবে ঘরের মধ্যে বসে বসে ফোন ঘাটলে চলবে? আপনি এসব কি বলছেন? আমি বাড়ি পরিষ্কার করব? আপনি জানেন না ধুলো ময়লাতে আমার অ্যালার্জি আছে, আমি এসব করতে পারি না। আমি বাপের বাড়িতে থাকতেও কিন্তু এগুলো কখনো করিনি। দয়া করে আপনি আমাকে তাই বাড়ির কাজ করতে বলবেন না। কি তুমি আমার মুখে মুখে উত্তর দিচ্ছ? আমি তো বুঝতেই পারছি না আমার ছেলে রাজু তোমাকে কি জন্য পছন্দ করে বিয়ে করে নিয়ে এসেছে। ছি! এভাবেই পিয়ালির শাশুড়ি মা পিয়ালিকে কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। আর দিনের পর দিন পিয়ালির প্রতি তার শ্বশুরবাড়ির লোকেরা একেবারে বিরক্ত হয়ে ওঠে। এভাবেই দেখতে দেখতে রোজা শুরু হয়ে যায়, আর পিয়ালির শ্বশুর বাড়িতে পিয়ালি, তার স্বামী এবং শাশুড়ি মা সবাই রোজা করে। আর প্রথম রোজার দিন সকালবেলা পিয়ালির শাশুড়ি মা পিয়ালিকে বলে, বৌমা, আজকে কিন্তু ইফতারের জন্য তোমাকে সমস্ত কিছু আয়োজন করতে হবে। ভোরবেলা তো তুমি উঠলেই না সেহেরি খেতে, আর আমাদেরকেও একবারও ডাকলে না। তাই শেষ পর্যন্ত তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে আমাকেই সব রেডি করতে হলো। আমাকে ভোরবেলা অনেক কাজ করতে হয়েছে, তাই তুমি কিন্তু ইফতারির আয়োজনটা করবে। ইফতারে আমরা কিন্তু বিভিন্ন রকমের খাবার খাই, তুমি যেগুলো যেগুলো রান্না করতে পারো সেগুলোই রান্না করবে। এই বলে পিয়ালির শাশুড়ি মা সেখান থেকে চলে যায়। আর এমন সময় পিয়ালির মাথায় খুব সুন্দর একটা বুদ্ধি আসে। না, এত কাজ আমি একা একা করতে পারবো না। আমি মাকে ফোন করে ইফতারের জন্য নিমন্ত্রণ করি, তাহলে মা নিশ্চয়ই আমাদের বাড়িতে আসবে। আর মা আমাদের বাড়িতে এসে ভালো মন্দ অনেক কিছু রান্না করে দিয়ে যাবে, তাহলে আমার আর কোনো চিন্তাই থাকবে না। মায়ের হাতে রান্না করা খাবারই আজকে আমি ইফতারে সবাইকে খাওয়াবো, আর সবার সামনে বলবো যে সমস্ত খাবার আমি রান্না করেছি। পিয়ালি মনে মনে এমনই ভাবনা চিন্তা করে খুবই খুশি হতে থাকে। অন্যদিকে পিয়ালির বোন স্বপ্না, সেও তার মায়ের কথা মনে করতে থাকে। বলছি শোনো না, অনেকদিন তো হলো মাকে দেখিনি, আর মায়ের সাথে কথাও হয়নি। তাই বলছিলাম আমরা কি মাকে এই রোজার সময় ইফতারে নিমন্ত্রণ করতে পারি? ইফতারে নিমন্ত্রণ করে আমি মাকে অনেক রকমের ভালো ভালো খাবার খাওয়াতে চাই, কারণ মা আমাদের দুই বোনকে ছেড়ে কখনোই ভালো মন্দ খাবার খেতে পারবে না। আরে তুমি চিন্তা করছো কেন? আমাকে বলার কোনো দরকার নেই। তুমি তোমার মাকে নিশ্চয়ই ডাকতে পারো, আর ইফতারের জন্য তুমি তোমার মাকে ডাকছো, এটা তো অনেক ভালো কথা। ঠিক আছে, তুমি ফোন করে ডেকে নাও। আর তুমি টাকা পয়সা চিন্তা একদম করো না, আমি তো ফল বিক্রি করার কাজ শুরু করেছি। এই রোজার মাসে ফল বিক্রি তো খুব ভালোই হচ্ছে। এমন কথা শুনে স্বপ্না খুবই খুশি হয়। তাই তখনই স্বপ্না তার মাকে ফোন করে। হ্যালো মা, কেমন আছো তুমি? আচ্ছা, আগে আমার কথাটা শুনে নাও, তারপর তুমি কথা বলবে, কেমন? আমাদের বাড়িতে কালকে কিন্তু ইফতারের জন্য তোমার নিমন্ত্রণ আছে। তুমি কালকে সন্ধ্যাবেলা আমার বাড়িতে চলে আসবে। আমি তোমার জন্য অনেক রকমের খাবার রান্না করব, আর সেই সাথে বিভিন্ন রকমের ফলও কেটে রাখবো। আমরা সবাই মিলে একসঙ্গে ইফতার করব, কেমন? আরে ঠিক আছে রে মা, আমি নিশ্চয়ই যাব।
মায়ের কথা শুনে স্বপ্না খুবই খুশি হয়। আর কিছুক্ষণ মায়ের সাথে কথা বলার পর স্বপ্না ফোন রেখে দেয়। আর কিছুক্ষণের মধ্যে পিয়ালিও তার মাকে ফোন করে। কিরে পিয়ালি, কি হয়েছে? আজকে হঠাৎ করে তোর আবার আমার কথা মনে পড়লো? তুই তো এমনিতে আমাদের কথা মনে করিস না। যাক, এই রমজান মাসে যে তোর আমার কথা মনে পড়লো দেখে খুব ভালো লাগছে। আসলে কি বলতো মা, আমার স্বামী আর শাশুড়ি মা তোমাকে ইফতারের জন্য নিমন্ত্রণ করতে বলেছে, তাই আজকে আমি তোমাকে ইফতারের নিমন্ত্রণ দিচ্ছি। তুমি কিন্তু সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে চলে এসো, কেমন? কিন্তু আজকে তোদের বাড়িতে কিভাবে যাব? কালকে আবার তোর বোনের বাড়িতে আমাকে যেতে হবে। দুজনের বাড়িতে কি একসঙ্গে যাওয়া যায়? আজকে প্রথম রোজা, তাই তুমি এই প্রথম রোজার ইফতার আমাদের সঙ্গেই করবে। কালকে তো তোমাকে আমি যেতে বারণ করছি না, তুমি আমাদের বাড়ি থেকেই না হয় স্বপ্নার বাড়িতে ইফতার করতে চলে যেও। এই বলে পিয়ালি ফোন রেখে দেয়। আর দেখতে দেখতে বিকাল হয়ে আসে। বিকালবেলা পিয়ালির বাবা মা দুজনেই পিয়ালির শ্বশুর বাড়িতে গিয়ে পৌঁছায়। আর প্রথমবারের মতো বড় মেয়ে শ্বশুর বাড়ি দেখে তারা একেবারে অবাক হয়ে যায়, কারণ পিয়ালির শ্বশুর বাড়ি অত্যন্ত বড় লোক ছিল, কিন্তু সেই বাড়িতে কোনো রকম কাজের লোক ছিল না। মা, তুমি এসেছো, খুব ভালো হয়েছে। দেখো না মা, আমি তো রোজা রেখেছি, আমার খুব কষ্ট হচ্ছে, আমার দ্বারা কোনো কাজকর্ম হচ্ছে না, তাই আমি ভাবছি তুমি যখন চলেই এসেছো তোমাকে একটু কাজ করতে দিই। কিছু মনে করো না মা, আমার শাশুড়ি মা আমাকে রোজা রেখেই সমস্ত রান্না বান্না করতে বলেছে, ইফতারের জোগাড় করতেও বলেছে, কিন্তু আমি একা হাতে কি করব কিছুই বুঝতে পারছি না। পিয়ালির কথা শুনে তার বাবা মা চমকে ওঠে, কিন্তু তাদের কিছু বলার থাকে না। তাই পিয়ালির মা কবিতা তখনই রান্নাঘরে চলে যায়, আর পিয়ালি তার বাবাকে অন্য একটা ঘরে বসতে দেয়। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই পিয়ালির মা খুব ভালো মতো সমস্ত কিছুর আয়োজন করে ফেলে। বিভিন্ন রকমের ফল কাটা থেকে শুরু করে ঘুগনি, পকোড়া, লাচ্ছা পরোটা, চিকেন, আরো অনেক কিছু সে রান্না করে। এভাবেই সমস্ত কিছু রান্না বান্না হয়ে যাওয়ার পর পিয়ালি রান্নাঘরে আসে। মা, তোমার তো দেখছি সবকিছুই রান্না হয়ে গেছে। আচ্ছা শোনো, তুমি যেন আবার বাইরে গিয়ে বলো না যে এই সমস্ত কিছু তুমি রান্না করেছো। আমি যখন তোমাকে ডাকবো তখন তুমি বাইরে বেরিয়ে আসবে। চলো, এখন তুমি ওই ঘরে গিয়ে বসবে। কেউ যদি দেখে ফেলে তুমি রান্নাঘরে আছো তাহলে সমস্যা হয়ে যাবে। বেকার বেকার আমার শাশুড়ি মা আমাকে বকাবকি করবে। পিয়ালির কথা শুনে তার মায়ের খুবই খারাপ লাগে। পিয়ালি, আমি এখন বুঝতে পারছি যে তুই আমাকে আজকে ইফতারে কেন নিমন্ত্রণ করেছিস, কারণ তুই আমাকে দিয়ে শুধুমাত্র ইফতারের আয়োজন করানোর জন্য নিমন্ত্রণ করেছিস। ঠিক আছে, তোকে আর কিছুই বলবো না আমি। পিয়ালির মা তাকে উল্টোপাল্টা কথা বললে পিয়ালির কিছু যায় আসে না। পিয়ালি তার বাবা মাকে তখনই অন্য একটা ঘরে বসিয়ে রেখে আসে, আর পিয়ালির বাবা মা দুজনেই সেখানে বসে বসে অপেক্ষা করতে থাকে। অন্যদিকে পিয়ালি তার শ্বশুরবাড়ির পরিবারের সঙ্গে ইফতার করতে বসে পড়ে, আর ইফতারের সময় হয়ে গেলে সবাই একসঙ্গে ইফতার খেতে শুরু করে দেয়। বাবা পিয়ালি, আজ তুমি এত কিছু বানিয়েছো? আমি তো সত্যি ভেবে পাচ্ছি না যে তুমি এত কিছু বানিয়েছো। আর পিয়ালি, তুমি যে তোমার মা বাবাকে নেমন্তন্ন করবে বলেছিলে, কই তোমার মা বাবা আসেনি? হ্যাঁ হ্যাঁ, এসেছে। ওই ঘরে বাবা মা রেস্ট নিচ্ছে। আসলে বাবা মা অনেক দূর থেকে এসেছে তো, তাই ভীষণ ক্লান্ত হয়ে গেছে। সেই জন্য আমি বললাম তোমরা একটু ভালো করে বিশ্রাম নাও। এই বলে পিয়ালি তার পরিবারের সঙ্গে খাওয়া দাওয়া করে নিজের রুমে চলে যায়। আর কিছুক্ষণের মধ্যেই সে ফোনে ব্যস্ত হয়ে পড়ে। এমনকি সে তার বাবা মায়ের কথা একেবারে ভুলে যায়। সে একবারও তার বাবা মাকে ইফতার করতেও ডাকে না। তাই বাধ্য হয়ে শেষ পর্যন্ত পিয়ালির মা পিয়ালির কাছে আসে। আর এমন সময় পিয়ালি তার মাকে দেখে চমকে ওঠে। তাই সে তখনই রান্নাঘর থেকে খাবার নিয়ে এসে তার বাবা মাকে খেতে দেয়। এভাবে সেই দিনটা কাটে। আর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে পিয়ালি তার বাবা মায়ের কাছে যায়। মা, তুমি আমার বাড়িতে আর কটা দিন থেকে যেতে পারবে? আজকে না হয় তুমি স্বপ্নার বাড়ি থেকে ইফতার করে এসো, কিন্তু স্বপ্নার বাড়ি থেকে তুমি ডিরেক্ট আবার আমার বাড়িতে চলে আসবে, কারণ আমার শাশুড়ি মা বলছিল যে তোমাদের সঙ্গে ইফতার করবে। থাক, তোকে আর কিছু বলতে হবে না। তোর টাকা পয়সা অনেক আছে, বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে, সেই জন্য তুই বদলে গেছিস। তোর ব্যবহার পুরোপুরি পাল্টে গেছে। তোর মধ্যে এখন অনেক অহংকার। তুই কালকে আমাকে দিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করিয়ে নিলি, কিন্তু আমাদের সঙ্গে ইফতার খেতে বসলি না। নিজের পরিবারকে নিয়ে ইফতার খেয়েছিস। আর ইফতারের সময় পেরিয়ে যাওয়ার পর আমি আর তোর বাবা ইফতার খেলাম। আমি তোর বাড়িতে আসবো না আর থাকবোও না। আমি আমার ছোট মেয়ের বাড়িতে যাব। এই বলে পিয়ালির বাবা মা সেখান থেকে চলে যায়। আর সেদিন তারা দুজনেই স্বপ্নার বাড়িতে গিয়ে পৌঁছায়, যেখানে স্বপ্ন এবং তার শাশুড়ি মা আগে থেকেই তাদের জন্য অপেক্ষাতে বসে থাকে।
তোমরা এসেছো? এসো এসো, ভেতরে এসো। দেখো না, ইফতারির খাবার নিয়ে আমরা কখন থেকে তোমাদের জন্য অপেক্ষা করছি। শুধু ভাবছি তোমরা এত লেট করছো কেন? ইফতারের সময় তো হয়েই গেছে। আমি তোমাদের জন্য তোমাদের পছন্দ মতো অনেক ফল কেটেছি, আর তার সাথে কিন্তু বেশ কিছু ভালো ভালো খাবারও রান্না করেছি। যাও, তোমরা ফ্রেশ হয়ে এসো আর তাড়াতাড়ি ইফতার করতে বসে পড়ো। স্বপ্নার এরকম ব্যবহার দেখে তার বাবা মা খুবই খুশি হয়। তাই কিছুক্ষণের মধ্যেই স্বপ্নার বাবা মা স্বপ্নার শ্বশুর বাড়ির পরিবারের সঙ্গে একসঙ্গে ইফতার খেতে বসে পড়ে। দিদি, যেন আবার তোমরা লজ্জা পেয়ে খেও না, ঠিক আছে? সমস্ত আয়োজন কিন্তু তোমাদের মেয়েই করেছে, শুধুমাত্র তোমাদের জন্য। তাই সব খাবার শেষ করেই কিন্তু তোমাদেরকে উঠতে হবে, আর রাত্রিবেলা খাওয়া দাওয়া করে তারপরেই কিন্তু তোমরা এখান থেকে যাবে। আর যদি পারো তাহলে কিছুদিন মেয়ের কাছে থেকে যাও, তোমাদের মেয়ে তাহলে আরো খুশি হবে। না না দিদি, আমরা তো শুধু ইফতারের নিমন্ত্রণ খেতে এসেছি। ইফতার করা হয়ে গেলেই আমরা চলে যাব। সত্যি কথা বলতে আপনাদের ব্যবহার দেখে আমাদের খুবই ভালো লাগলো। স্বপ্না, তোকে অনেক ধন্যবাদ, তুই আমাদেরকে এত ভালোবেসে ইফতার খাওয়ালি। আমরা আবার অন্যদিন আসবো, কেমন? এই বলে স্বপ্নার বাবা মা নিজেদের বাড়িতে ফিরে যায়। আর তারা তাদের দুই মেয়ের বাড়িতে ইফতার করার পর দুই মেয়ের ব্যবহারের অন্তর খুব ভালো মতো বুঝতে পারি। আর কয়েকদিন পর পিয়ালি আবার তার মাকে বারে বারে ফোন করে শ্বশুর বাড়িতে ডাকে, কিন্তু কিছুতেই কবিতা তার বড় মেয়ে পিয়ালির বাড়িতে যেতে চায় না। তার যখনই ইচ্ছা হয় সে তার ছোট মেয়ের বাড়ি থেকে ঘুরে আসে। ক্লাসরুমের সব বাচ্চারা বেঞ্চে বসে নিজের নিজের বন্ধুদের সঙ্গে গল্পে মেতেছিল। সবাই হাসি মজা করছিল, কিন্তু ক্লাসরুমের একটা বেঞ্চে শুধুমাত্র একটা মেয়ে একাই বসেছিল। মেয়েটির নাম হলো ফাল্গুনী। তখন সেখানে রিমি নামে একটি মেয়ে আসে। আজকে স্কুলে আসতে লেট হয়ে গেল, সব জায়গা তো বুক হয়ে গেছে। এবার আমি কোথায় বসবো? কোথায় বসি? রিমিকে দেখতে পেয়ে ফাল্গুনী বলে, রিমি, আমার পাশে তো জায়গা খালি আছে, আয় না, বস আমার পাশে। হ্যাঁ, তোর মতো কালো মেয়ের পাশে আমি বসবো? ছি, আমার মা কালো মানুষদের থেকে দূরে থাকতে বলেছে, কারণ আমার ফর্সা চেহারা কালো সংস্পর্শে এসে কালো হয়ে যাবে। আর তাছাড়া তুই যেই বেঞ্চে বসিস সেই বেঞ্চ তো রোজই ফাঁকা থাকে। ফাল্গুনীর খুব খারাপ লাগে। সে সেদিন ক্লাস না করেই কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসে। মা, আমি আর স্কুলে যাব না মা। স্কুলে সবাই আমাকে কালি কালি বলে রাগায়, কেউ আমার পাশে বসে না, কেউ কথা বলে না। তুমি আর আমাকে স্কুলে যেতে বলবে না কোনোদিনও। আরে আরে পাগল মেয়ে, এভাবে কাঁদে না। তোকে আর এমনিও ওই স্কুলে যেতে হবে না। তোর বাবা শহরে ট্রান্সফার হয়ে গেছে। আমরা কয়েকদিনের মধ্যেই শহরে শিফট করব। ওখানে গিয়ে আমরা তোকে একটা খুব ভালো স্কুলে ভর্তি করে দেব। নতুন স্কুলে তোর অনেক বন্ধু হবে, চিন্তা করিস না। ফাল্গুনী তার মায়ের কথা শুনে খুব খুশি হয়। কিছুদিনের মধ্যেই তারা শহরে শিফট করে। ফাল্গুনীকে তারা শহরের একটা বড় প্রাইভেট স্কুলে ভর্তি করে দেয়। ফাল্গুনী প্রথম দিন অনেক আশা এবং অনুভূতি নিয়ে তার নতুন স্কুলে প্রবেশ করে, কিন্তু মুহূর্তের মধ্যেই তার সব মনের আশা নিরাশায় পরিণত হয়। এই আমাদের স্কুলে একটা কালো কুচকুচে মেয়ে এসেছে, দেখবি এই সবাই, তাড়াতাড়ি চল। এ বাবা, ছি ছি, এত কালো, একদম আমাবস্যা মনে হচ্ছে। কি অদ্ভুত দেখতে লাগছে, ছোট বাচ্চারা একে দেখলে ভূত পেতনি ভেবে পালাবে। এর কালো মুখ দেখলাম আজকে আমরা, দেখবি আজকে আমাদের দিনটাই খারাপ যাবে। এসব শুনে ফাল্গুনীর মন খুব খারাপ হয়ে যায়। ক্লাসের সবাই একইভাবে তার দিকে তাকিয়ে তাকিয়ে হেসেই চলেছিল। কিছুক্ষণ পর সেখানে তাদের ক্লাস টিচার ঝুমা ম্যাডাম আসে। বাচ্চারা সবাই শান্ত হও, সবাই নিজের নিজের খাতা পেন বের করো। আজকে আমি তোমাদের ক্লাস টেস্ট নেব। এই কালী মেয়েটা আজকে স্কুলে এসেছে, প্রথম দিনই আমাদের সর্বনাশ করলো। পুরো দিন খারাপ, এর মুখ দেখেই ভুল করেছি। আমি বোর্ডে কোয়েশ্চেনগুলো লিখে দিচ্ছি। ও হ্যাঁ, তার আগে আমি তোমাদেরকে একজনের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এর নাম হলো ফাল্গুনী, তোমাদের নতুন ক্লাসমেট। এর বন্ধু কে কে হতে চাও, হাত তোলো। ঝুমা ম্যাডামের কথা শুনে কেউ হাত তোলে না। এই দেখে ফাল্গুনীর মন আরো খারাপ করে। তাদের ক্লাসেরই প্রিয়াঙ্কা নামে একটি সুন্দর দেখতে মেয়ে বলে ওঠে, ম্যাডাম, এর মতো কালো মেয়ের সঙ্গে কে বন্ধুত্ব করবে বলুন তো? আমাদের সবার বন্ধু আছে, দরকার নেই এমন বন্ধু কারোর। প্রিয়াঙ্কার কথা শুনে ক্লাসের সকল বাচ্চারা খুব আনন্দ পায়
এবং সবাই মিলে হো হো করে হেসে ওঠে। ম্যাডাম কোনো রকমে সবাইকে শান্ত করে। ক্লাস শেষ হয়ে যাওয়ার পর কি জানি কে এই কালীকে আমাদের স্কুলে ভর্তি নিল। এর মতো কালো মেয়ে আমাদের স্কুলে তো একটাও নেই। দেখবি তোরা, এই মেয়ের জন্য আমাদের স্কুলের নাম খারাপ হবে। সবাই আমাদের স্কুলের নামে বদনাম করবে। আমার জন্য স্কুলের নাম বদনাম কেন হবে? আমি কালো, তাতে কি হয়েছে? কালো হওয়া কি পাপ নাকি? এই এই, তুই আমার মুখের উপর কথা বলছিস? কত সাহস! ও, তুই মনে হয় জানিস না আমি কে। এই স্কুলটা হলো আমার স্কুল। এই স্কুলটা তোর? তুই আমাকে বোকা ভেবেছিস? হ্যাঁ রে কালী, এই স্কুলটা প্রিয়াঙ্কার বাবার স্কুল, তার মানেই তো প্রিয়াঙ্কার স্কুল। কালো হওয়ার সাথে সাথে এর মাথায়ও গোবর ভর্তি। এই চল সবাই, চল চল। প্রত্যেকদিন প্রিয়াঙ্কা এবং তার বন্ধুরা নানাভাবে ফাল্গুনীকে বিরক্ত করা শুরু করে। ফাল্গুনীর একটাও বন্ধু হয়নি বলে সে একা একা খুব বোর হতো। তাই সে ফাঁকা সময় কাটানোর জন্য বই পড়তো। ফাল্গুনী পড়াশোনায় খুব ভালো ছিল, বিশেষ করে তার জেনারেল নলেজ অনেক বেশি ছিল। ক্লাসের ম্যাডামদের সমস্ত প্রশ্নের উত্তর সে সবসময় আগে দিয়ে দিত, আর তাই জন্য প্রিয়াঙ্কা ফাল্গুনীর উপর আরো বেশি রেগে যেত। একদিন টিফিনের সময় ক্লাসের সব বাচ্চারা নিজের নিজের বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে টিফিন খাচ্ছিল। ফাল্গুনীকে একা একা টিফিন খেতে দেখে প্রিয়াঙ্কা তার কাছে এসে বলে, এই, তুই আমাদের সঙ্গে ক্লাসে বসে টিফিন খাবি না, যা বাইরে গিয়ে টিফিন খেয়ে আয়। কেন প্রিয়াঙ্কা, আমি তোদের কিছু করেছি নাকি? না, তোর কিছু করার মতো সাহস আছে নাকি? আসলে তোর এই কালো মুখ দেখলে আমাদের কারোর খাওয়ার ইচ্ছা করে না। তোর মুখ দেখলেই আমাদের বমি পায়, তাই শান্তিতে কেউ খাবার খেতে পারি না আমরা। তাই আজ থেকে টিফিন পিরিয়ড শুরু হলেই তুই ক্লাসের বাইরে বেরিয়ে যাবি। ফাল্গুনী কাঁদতে কাঁদতে তার টিফিন বক্স নিয়ে ক্লাসের বাইরে বেরিয়ে যায়। সে সেদিন থেকে প্রত্যেকদিন স্কুলের বাথরুমে গিয়ে টিফিন খেত আর একা একা খুব কান্নাকাটি করত। হে উপরওয়ালা, তুমি আমাকে কেন কালো বানিয়েছো? আমাদের স্কুলে সবাই ফর্সা, আমি একা কেন কালো? তুমি আমাকে সবার মতো ফর্সা কেন করনি? তাহলে আমাকে কেউ এভাবে ঘৃণা করতো না। এভাবেই সময় কাটতে থাকে। ফাল্গুনী এত কিছুর পরও নিজেকে শক্ত করার চেষ্টা করত। যখনই তাকে নিয়ে কেউ মজা করত, সে কারোর কোনো কথায় পাত্তা না দিয়ে বই পড়া শুরু করে দিত। একদিন, এই, আজকে ঝুমা ম্যাডাম স্কুলে আসেনি, আজকে এই ক্লাসটা হবে না। ইয়ে, মজা হবে, কি মজা! চল আমরা সবাই মিলে গেম খেলি কোনো। ক্লাসের বাচ্চারা নিজেদের মধ্যে হই হুল্লোড় করতে থাকে, আর ফাল্গুনী তখনও এক মনে পড়েই যাচ্ছিল। তাই দেখে প্রিয়াঙ্কার খুব রাগ হয়। এই, তুই সবসময় পড়তে থাকিস কেন রে? তুই কি আমাদের ক্লাসের টপার হতে চাস? যতই পড়িস না কেন, আমাকে তুই টেক্কা দিতে পারবি না, বুঝেছিস? আমি এই ক্লাসের ফার্স্ট গার্ল। বই বন্ধ কর, এসব পড়াশোনা বাড়িতে গিয়ে করবি, আমার সামনে নয়। কেন? এটা তো স্কুল, এটা তো পড়াশোনা করার জায়গা। পড়বো না তো কি করব? তোদের মতো লাফালাফি করব? আমি তোদের মতো নই, আমি এখানে পড়াশোনা করতে আসি, আড্ডা মারতে নয়। কি, তোর এত সাহস? তুই আমার মুখোমুখি তর্ক করছিস? দাঁড়া, দেখাচ্ছি মজা। প্রিয়াঙ্কা এই বলে ফাল্গুনীর ব্যাগ থেকে সমস্ত বইপত্র বের করে ছিঁড়ে দেয়। আমার বই ছিঁড়ে ফেলেছিস, আমি এবার কি পড়বো? এমন কেন করলি? ফাল্গুনীকে কাঁদতে দেখে ক্লাসের সব বাচ্চারা খুব হাসাহাসি করতে থাকে। ফাল্গুনী তার ছেঁড়া বইগুলো নিয়ে স্টাফ রুমে টিচারদের কাছে যায় এবং প্রিয়াঙ্কার নামে কমপ্লেন করে। কিন্তু প্রিয়াঙ্কার কথা শুনে সবাই ফাল্গুনীকে বকাবকি করতে শুরু করে। প্রিয়াঙ্কার নামে একদম মিথ্যা কথা বলবে না, ওই রকম মেয়েই নয়, আমরা সবাই ভালো করে জানি। নিশ্চয়ই তুমি এই বইগুলো নিজেই ছিঁড়েছো আর প্রিয়াঙ্কার নামে দোষ চাপাচ্ছ। যাও এখান থেকে, যাও ক্লাসে যাও। ফাল্গুনী কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। তার বাবা তাকে আবার নতুন নতুন বইপত্র কিনে দেয়। সে প্রিয়াঙ্কার ভয়ে ক্লাসে বইপত্র বের করতে ভয় পেত, তাই সে এখন বাড়িতেই খুব মন দিয়ে পড়াশোনা করত। স্কুলে ফাইনাল পরীক্ষার সময় চলে আসে। ফাল্গুনী পরীক্ষা দেওয়ার সময় দেখে যে প্রিয়াঙ্কা টুকলি করে বই দেখে লিখছে। স্যার, ওই দেখুন, প্রিয়াঙ্কা টুকলি করছে, ও বই দেখে দেখে লিখছে, আমি এখনই দেখেছি। না স্যার,
এই কালি মিথ্যা কথা বলছে, সব সময় আমার উপর হিংসা করে এই মেয়েটা। এই তুমি নিজের লেখা লেখো, কে কি করছে দেখতে হবে না তোমাকে, সব সময় পাকামি। ফাল্গুনী আর কিছু না বলে মন দিয়ে পরীক্ষা দেয়। কয়েক মাস পর তাদের রেজাল্ট আউট হওয়ার দিন চলে আসে। ফাল্গুনীর মার্কশিট দেখে ক্লাসের হেড স্যারের মাথায় হাত পড়ে যায়, কারণ ফাল্গুনী সবকটা সাবজেক্টে 100-তে 100 পেয়েছিল এবং ক্লাসে প্রথম হয়েছিল। প্রত্যেক বছর প্রিয়াঙ্কা ফার্স্ট হয়, কিন্তু এবার ফাল্গুনী ফার্স্ট হয়েছে। এত ভালো পরীক্ষা দিয়েছে যে কেউ একটা নাম্বারও কাটতে পারেনি। এটা তো খুব সমস্যার ব্যাপার। ফাল্গুনীকে প্রথম করে দিলে তো আমরা বিপদে পড়বো। একবার মোহনলাল বাবুর সঙ্গে কথা বলা যাক, তাই না? স্কুলের হেড স্যার স্কুলের মালিক অর্থাৎ প্রিয়াঙ্কার বাবাকে ফোন করে বললে সে খুব রেগে যায়। ও, ওই কালী মেয়েটা প্রথম হয়েছে? এটা হতেই পারে না। আমার মেয়ে যতদিন স্কুলে থাকবে ততদিন ও ছাড়া আর অন্য কেউ ফার্স্ট হতেই পারবে না, বুঝেছেন? কিন্তু স্যার, আপনি একটু বোঝার চেষ্টা করুন। আমি কিছু বুঝতে চাই না। আমার মেয়ে প্রিয়াঙ্কা ফার্স্ট হবে, আর ফাল্গুনি যদি ফার্স্ট হয়েছে তাহলে আমি তোমাদের সবাই স্যালারি বন্ধ করে দেব। মনে থাকে যেন, ভেবে চিন্তে কথা বলবে আমার সঙ্গে। প্রত্যেক বছর স্কুলের ম্যাগাজিনে ক্লাসের টপার বাচ্চাদের ফটো ছাপানো হয়, আর আপনি এই কালো মেয়েটার ফটো ম্যাগাজিনে দেবেন কিভাবে? আমার স্কুলটার বদনাম করতে চান? হ্যাঁ, মোহনলাল বাবুর কথা শুনে হেড স্যার ফাল্গুনীর মার্কশিটটা চেঞ্জ করে দেয়। তাকে সব সাবজেক্টে অনেক কম করে নাম্বার দেওয়া হয়, যাতে তার ফটো ম্যাগাজিনে না দিতে হয়। ফাল্গুনী তার মার্কশিট দেখার পর অবাক হয়ে যায়। সে সোজা হেড স্যারের কাছে এসে বলে, স্যার, আমি সবকটা পরীক্ষা খুব ভালো দিয়েছি, আমি সব উত্তর ঠিক লিখেছি, আমি এত কম নাম্বার কিভাবে পেলাম? আর ওই প্রিয়াঙ্কা পরীক্ষার দিন টুকলি করে লিখছিল, ও কিভাবে ফার্স্ট হলো? তোমার তো সাহস কম না, তুমি আমাকে এসে প্রশ্ন করছো? যেমন লিখেছো তেমন নাম্বার পেয়েছো, বুঝেছো? যাও এখান থেকে। ফাল্গুনী সেখান থেকে চলে যায়। তার মন খুব খারাপ ছিল। স্কুল ছুটির পর ফাল্গুনী দেখে যে প্রিয়াঙ্কা তার বন্ধুদের সঙ্গে মার্কশিট নিয়ে আলোচনা করছে। আরে, ওই কালির কিছু একটা ব্যবস্থা করতে হবে, ও ফার্স্ট হয়েছিল জানিস? আমার বাবা হেড স্যারকে ফোন করে আমাকে ফার্স্ট করিয়ে দিয়েছে। এসব শুনে ফাল্গুনী কেঁদে ফেলে। সে বাড়ি এসে কাঁদতে কাঁদতে তার মাকে সব বলে। মা, আমি কালো বলে সবাই আমার সঙ্গে অন্যায় করে। আমি কি এত খারাপ মা? বলো তুমি। এই স্কুলটাও খুব খারাপ মা। আমি আর কোনোদিনও স্কুলে যাবো না। আমাকে কেউ ভালোবাসে না, সবাই ঘৃণা করে। ফাল্গুনীকে তার মা অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই সে কিছু বুঝতে চাইছিল না। 1 সপ্তাহ হয়ে যায়, সে কিছুতেই স্কুলে যায় না। তার কেউ কোনো খোঁজও নিতে আসে না। ওদিকে স্কুলে ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশনের সময় চলে আসে। প্রিয়াঙ্কাকে তাদের স্কুলের তরফ থেকে কম্পিটিশনে অংশগ্রহণ করতে বলা হয়েছিল, কিন্তু ফাল্গুনী প্রথম রাউন্ডেই সব ভুলভাল উত্তর দেয়। স্যার, আমাদের স্কুল সবচেয়ে পিছিয়ে আছে। আপনার মেয়ে সব প্রশ্নের ভুল উত্তর দিচ্ছে। আমরা তো হেরে যাব স্যার, আমাদের স্কুলের নাম বদনাম হয়ে যাবে। না, কখনোই না। আমার স্কুলের নাম আমি কোনোভাবেই বদনাম হতে দেব না। যা ইচ্ছা করো, যে করে হোক এই কম্পিটিশন আমাদের জিততেই হবে। আমার মেয়েকে সরিয়ে অন্য কাউকে সেকেন্ড রাউন্ডে পাঠাও। হেড স্যার সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে ফাল্গুনীদের বাড়িতে যায়। ফাল্গুনীকে নিয়ে এসে কুইজ কম্পিটিশনের সেকেন্ড রাউন্ডে পাঠানো হয়। ফাল্গুনী সবকটা রাউন্ডে সব উত্তর সঠিক দেয়। সে কুইজ কম্পিটিশনে প্রথম হয়ে স্কুলের নাম উজ্জ্বল করে। সকলে তার অনেক প্রশংসা করে। তাকে পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হয়। ফাল্গুনী খুব খুশি হয়। ফাল্গুনী, তুমি আমাদের ক্ষমা করে দিও, আমরা তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি। আমি তো ভেবেছিলাম এই মেয়ের জন্য আমাদের স্কুলের নাম বদনাম হবে, কিন্তু এই মেয়েটাই আজ আমাদের স্কুলের নাম উজ্জ্বল করলো। সাব্বাস ফাল্গুনী, এভাবেই এগিয়ে যাও, আমরা সবাই তোমার পাশে আছি। ফাল্গুনী, আজকে আমি বুঝেছি শুধু চেহারা সুন্দর হলেই হয় না, প্রতিভা থাকা দরকার, ট্যালেন্ট থাকা দরকার। যেটা তোর মধ্যে আছে আমার মধ্যে নেই। তুই কি আমার বন্ধু হবি ফাল্গুনী? কি তুই সত্যি বলছিস? ফাল্গুনীর সঙ্গে বন্ধুত্ব করার জন্য সবাই লাফালাফি করে। ফাল্গুনীকে তাদের ক্লাসের টপার ঘোষণা করা হয়। এভাবেই ফাল্গুনীর জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়। সে হেসে খেলে স্কুল জীবন অতিবাহিত করতে থাকে।